নমস্কার বন্ধুরা, দি এডুকেটাম সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, টার্গেট 500 নামের বিজ্ঞানের উপর যে সিরিজটি আমরা চালু করেছি, আজ তার তৃতীয় পর্ব। প্রথম দুটি পর্বে আমরা 30টি করে প্রশ্নের একটি করে সেট আলোচনা করেছি। যদি আপনি সেই ভিডিও দুটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক থেকে ভিডিও দুটি দেখে নিন। আজও আমরা 30টি প্রশ্নের আরও একটি সেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটটির প্রতিটি প্রশ্নই আসন্ন সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তো ভিডিওটিকে স্কিপ না করে আশা করি পুরোটা দেখবেন। তো চলুন আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 1, ডেসিবেল এককটি নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়? চারটি অপশান রয়েছে। অপশান নম্বর এতে রয়েছে আলোর গতি, অপশান নম্বর বিতে রয়েছে ধ্বনির তীব্রতা, অপশান নম্বর সিতে রয়েছে শব্দ তরঙ্গের গতি, আর অপশান নম্বর ডিতে রয়েছে রেডিও তরঙ্গের আবৃত্তি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? ডেসিবেল শব্দের বা ধ্বনির তীব্রতা পরিমাপের একক, অর্থাৎ অপশান নম্বর বি। আজকের দ্বিতীয় প্রশ্ন, সোনার অধিকাংশ ক্ষেত্রে কারা ব্যবহার করে থাকে? চারটে অপশান রয়েছে। অপশান নম্বর এতে রয়েছে মহাকাশ যাত্রীরা, অপশান নম্বর বিতে রয়েছে ডাক্তারেরা, অপশান নম্বর সিতে রয়েছে ইঞ্জিনিয়ারেরা, আর অপশান নম্বর ডিতে রয়েছে নাবিকেরা। তো সোনার হচ্ছে এমন একটি টেকনোলজি যার সাহায্যে সমুদ্রের গভীরে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা যায় বা অবস্থান জানা যায়। তো এই টেকনোলজিটি কারা ব্যবহার করে থাকে? এটি ব্যবহার করে থাকে অপশান নম্বর ডি, নাবিকেরা। পরবর্তী প্রশ্ন, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সর্বদা, অর্থাৎ এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সমান হয়ে থাকে? চারটি অপশান রয়েছে। অপশান নম্বর এতে রয়েছে -40°C, অপশান নম্বর বিতে রয়েছে 212°C, অপশান নম্বর সিতে রয়েছে শুধু 40°C, আর অপশান নম্বর ডিতে রয়েছে 100°C। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? কোন তাপমাত্রায়? অপশান নম্বর এ, -40°C তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 4, মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? মানব শরীরের সাধারণ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এখানে সবই চারটি অপশানেই সেলসিয়াসে রয়েছে। তো উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে উত্তর দেবেন। অপশান নাম্বার এতে রয়েছে 32°C, অপশান নাম্বার বিতে রয়েছে 37°C, অপশান নাম্বার সিতে রয়েছে 98.4°C, আর অপশান নাম্বার ডিতে রয়েছে 96°C। তো ফারেনহাইটের কোনো অপশান নেই সেহেতু অপশান সি এবং ডি তো হতেই পারে না, কারণ সেলসিয়াস স্কেলে মানব শরীরের তাপমাত্রা এত নয়। তো অপশান নাম্বার এ অথবা অপশান নাম্বার বির মধ্যে কোনটি হবে? এর মধ্যে হবে অপশান নাম্বার বি, অর্থাৎ 37°C। মানব শরীরের সাধারণ তাপমাত্রা 37°C। পরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 5, কেলভিন স্কেলে মানব শরীরের সাধারণ তাপমাত্রা কত? আগেরটা ছিল সেলসিয়াস স্কেলে, এটা হচ্ছে কেলভিন স্কেলে মানব শরীরের সাধারণ তাপমাত্রা কত? চারটি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে 240 কেলভিন, অপশান নাম্বার বিতে রয়েছে 280 কেলভিন, অপশান নাম্বার সিতে রয়েছে 310 কেলভিন, আর অপশান নাম্বার ডিতে রয়েছে 300 কেলভিন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, 310 কেলভিন। মানব শরীরের সাধারণ তাপমাত্রা কেলভিন স্কেলে 310 কেলভিন, আর সেলসিয়াস স্কেলে 37°C। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 6, কাছের দিকে ছুটে আসা রেলগাড়ির হুইসেলের আবৃত্তি বা তীক্ষ্ণতা বেশি বলে মনে হওয়ার কারণ কি? অর্থাৎ যখন কোনো রেলগাড়ি আমাদের কাছে যত এগিয়ে আসে তত তার হুইসেল আমাদের কানে তীক্ষ্ণ শোনা যায়, এর কারণটা কি? চারটে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে বিগ ব্যাং থিওরি, অপশান নাম্বার বিতে রয়েছে ডপলার প্রভাব, অপশান নাম্বার সিতে রয়েছে চার্লসের নিয়ম, আর অপশান নাম্বার ডিতে রয়েছে আর্কিমিডিসের নিয়ম। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, ডপলার প্রভাব। অর্থাৎ ডপলার প্রভাবের কারণেই যত কাছে ট্রেন এগিয়ে আসে তার হুইসেল আমাদের কানে তত বেশি তীক্ষ্ণ বলে মনে হয়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 7, প্রশ্ন সংখ্যা 7 কী রয়েছে? কোনো ধ্বনি তরঙ্গের আবৃত্তি কখনো বেশি বা কখনো কম বলে মনে হয়, এর কারণ কি? অর্থাৎ ধ্বনি কখনো আমাদের কানে বেশি তীক্ষ্ণ মনে হয়, কখনো কম তীক্ষ্ণ মনে হয়, এর কারণ কি? চারটি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে রমন এফেক্ট, অপশান নাম্বার বিতে রয়েছে ডপলার প্রভাব,
অপশান নাম্বার সিতে রয়েছে ক্রাস্টন প্রভাব, আর অপশান নাম্বার ডিতে রয়েছে এদের কোনোটিই নয়। তো আগের প্রশ্নটার মতোই এই প্রশ্নটাও সেম প্রশ্ন, শুধু একটু ঘুরিয়ে দেওয়া আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান নাম্বার বি, ডপলার প্রভাব। পরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 8, ধ্বনি তরঙ্গ কোন কারণে প্রতিধ্বনির সৃষ্টি করে? অর্থাৎ এক কথায় প্রতিধ্বনি সৃষ্টির কারণ কি? অপশান নাম্বার এতে রয়েছে প্রতিফলন, অপশান নাম্বার বিতে রয়েছে প্রতিসরণ, অপশান নাম্বার সিতে রয়েছে বিবর্তন, আর অপশান নাম্বার ডিতে রয়েছে এর কোনোটি নয়। তো প্রতিধ্বনি সৃষ্টির জন্য কোন ধর্মটি দায়ী? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ প্রতিফলন। প্রতিফলনের জন্যই শব্দের প্রতিধ্বনির সৃষ্টি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 9, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি তাপমাত্রার খুব ভালো চালক? অর্থাৎ তাপমাত্রা পরিবহন করতে পারে বা তাপমাত্রা, এই 4টি যে অপশান রয়েছে তার মধ্যে কোনটিতে সবথেকে ভালো পরিবাহিত হতে পারে? কী কী রয়েছে অপশানগুলো? অপশান নাম্বার এতে রয়েছে পারদ, অপশান নাম্বার বিতে রয়েছে জল, অপশান নাম্বার সিতে রয়েছে ইথার, আর অপশান নাম্বার ডিতে রয়েছে বেনজিন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান নাম্বার এ, কারণ পারদই এমন একটি তরল পারদ যা কিনা মানব শরীরের সূক্ষ্ম তাপমাত্রা কম বেশি হলেও পারদ ওঠানামা করতে পারে খুব সহজেই। খুব সূক্ষ্ম তাপমাত্রার হেরফের ঘটলেও পারদে ধরা পড়ে যায় সেটা। অর্থাৎ পারদ খুব সহজেই তাপমাত্রাকে বয়ে নিয়ে যেতে পারে, বা পারদের মধ্যে দিয়ে তাপমাত্রা খুব সহজেই বাহিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, পারদ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 10, গ্রীষ্মকালে আমাদের সাদা বস্ত্র পরার পরামর্শ দেওয়া হয় কেন? অর্থাৎ গ্রীষ্মকালে সাদা বস্ত্র পরে থাকলে সেটা আরামদায়ক মনে হয় কেন? একই প্রশ্ন, 4টে অপশান রয়েছে। অপশান এ হচ্ছে এটাতে ভদ্র দেখায়, অপশান বিতে রয়েছে সাদা বস্ত্র পরলে তা সহজেই দৃষ্টিগোচর হয়, আর অপশান নাম্বার সিতে রয়েছে সাদা বস্ত্র তাপ কম শোষণ করে, আর অপশান নাম্বার ডিতে রয়েছে এটা একটা পরম্পরা। তো প্রথম অপশান দুটির তো কোনো যুক্তি হয় না, এটাতে ভদ্র দেখায়, এটা নিশ্চয়ই উত্তর হতে পারে না, বিজ্ঞানের কোনো উত্তর এরকম হয় না, অন্তত এই প্রশ্ন তো হবেই না। অপশান নাম্বার বিতে রয়েছে সাদা বস্ত্র পরলে তা সহজেই দৃষ্টিগোচর হয়, এটাও হতে পারে না। অপশান নাম্বার সি যেটা রয়েছে সাদা বস্ত্র কম তাপ শোষণ করে, এই প্রশ্নের সঠিক উত্তর এটাই, কারণ সাদা বস্ত্র কম তাপ শোষণ করে বলেই সাদা বস্ত্র পরে আমাদের আরামদায়ক বোধ হয় বা আরামদায়ক মনে হয়, সেই জন্য গ্রীষ্মকালে সাদা বস্ত্র পরতে বলা হয় বা সাদা বস্ত্র আমরা পরে থাকি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 11, পাহাড়ের উপর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল ফুটতে থাকে? অর্থাৎ সাধারণত আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল ফোটে, সেটা কিনা সমতল ভূমির জন্য, কিন্তু পাহাড়ি অঞ্চলে যত উঁচুর দিকে, সমতল থেকে যত উঁচুর দিকে ওঠা হয়, অর্থাৎ পাহাড়ি অঞ্চলের কথা বলা হচ্ছে, সেখানে জল কোন তাপমাত্রায় ফোটে? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে 100 ডিগ্রি সেলসিয়াসের কম, অপশান নাম্বার বিতে রয়েছে 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি, অপশান নাম্বার সিতে রয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর অপশান নাম্বার ডিতে রয়েছে এদের মধ্যে কোনোটি নয়। তো অপশান নাম্বার সি 100 ডিগ্রি সেলসিয়াস তো হবে না, কারণ সমতল ভূমিতে 100 ডিগ্রিতেই ফোটে জল আমরা জানি। তো এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 100 ডিগ্রি সেলসিয়াসের কম, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর আগেই জল ফুটতে শুরু করে, কারণ যত উঁচুর দিকে আমরা উঠি, সমতল থেকে যত উঁচুর দিকে যাওয়া যায়, বায়ুর চাপ তত কমে যায়, যার জন্য কম তাপমাত্রাতেই জল ফুটে যায়। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 12, কঠিন কর্পূরের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? অর্থাৎ যে কর্পূর, সেই কর্পূরকে খোলা বাতাসে যদি রেখে দেওয়া হয় তাহলে সেটা যে উবে যায়, তার কারণ কি? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে বাষ্পীভবন, অপশান নাম্বার বিতে রয়েছে ঘনীভবন, অপশান নাম্বার সিতে রয়েছে ঊর্ধ্বপাতন, অপশান নাম্বার ডিতে রয়েছে এর কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান নাম্বার সি, ঊর্ধ্বপাতন, কারণ বাষ্পীভবন হবে না এই কারণে, শুনে মনে হতে পারে যে কর্পূর তো বাষ্পে পরিণত হচ্ছে, তো বাষ্পীভবন হওয়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে বাষ্পীভবন হবে না এই কারণেই, কারণ কর্পূরকে ফোটানো না ফুটিয়েই সে বাষ্পে পরিণত হয়, অর্থাৎ একাকেই সে বাষ্পে পরিণত হয়, তো এটাকে বাষ্পীভবন বলা যায় না। জল ফুটলে তারপরে সেটা বাষ্পে পরিণত হলে সেটাকে আমরা বাষ্পীভবন বলতে পারি, কিন্তু কর্পূর তো না ফুটেই বাষ্পে পরিণত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? ঊর্ধ্বপাতন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 13, আর্দ্রতাযুক্ত আবহাওয়া মানব শরীরের পক্ষে সহ্য করা কষ্টকর হয়, এর কারণ কি? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে অধিক ঘাম বের হয়ে যাওয়া, অপশান নাম্বার বিতে রয়েছে কম ঘাম বের হয়ে যাওয়া,
অপশন নাম্বার সিতে রয়েছে আর্দ্রতার কারণে ঘামের বাষ্পীভবন না হওয়া, আর অপশন নাম্বার ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? যখন আর্দ্রতাযুক্ত আবহাওয়া থাকে তখন আমাদের শরীর ঘামলেও সেই শরীরের ঘাম বাষ্পীভবন হয় না, যার জন্য আমাদের শরীরের পক্ষে সেটা আরামদায়ক হয় না, যার জন্য আমাদের শরীরের পক্ষে খুব কষ্টকর বোধ হতে থাকে। সেই জন্য আর্দ্রতাযুক্ত আবহাওয়া মানব শরীরের পক্ষে খুব কষ্টকর বলে মনে হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, আর্দ্রতার কারণে ঘাম বাষ্পীভূত না হওয়া বা বাষ্পীভবন না ঘটা ঘামের। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 14, কোনো তরলের স্ফুটনাঙ্কে পৌঁছানোর আগেই বাষ্পীভবনিত হওয়ার ঘটনাকে কী বলে? 4টি অপশন রয়েছে, বাষ্পীভবন, কঠিনীভবন, ঘনীভবন, আর এদের কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 4টি অপশনের মধ্যে কোনো তরল ফোটার আগেই যদি সে বাষ্পীভবনিত হয় তো এই ঘটনাকে আমরা বলি, এই ঘটনাকে আমরা কি বলবো? এই ঘটনাকে আমরা বলবো বাষ্পীভবন। অর্থাৎ জল ফোটার আগে যদি বাষ্পীভবনিত হয় তাহলে তাকে আমরা বলবো বাষ্পীভবন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 15, গরম জলের থেকেও বাষ্পে হাত বেশি পুড়ে যায় এর কারণ কি? অর্থাৎ গরম জলে হাত যতটা না পড়ে বা যতটা না জ্বালা করে, বাষ্পে তার থেকে অনেক বেশি হাত জ্বালা করে, এর কারণ কি? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে বাষ্পে লিনতাপ থাকার জন্য, অপশন নাম্বার বিতে রয়েছে বাষ্প শরীরের ভিতরে ঢুকে যায় বলে, অপশন নাম্বার সিতে রয়েছে বাষ্প হালকা হওয়ার কারণে, আর অপশন নাম্বার ডিতে রয়েছে এদের মধ্যে কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাষ্পে লিনতাপ থাকার জন্য। অর্থাৎ গুপ্ত তাপ, একটা তাপ বাষ্পের মধ্যে লুকিয়ে থাকে, সেই তাপকে আমরা লিনতাপ নামে জানি, সেই তাপটার জন্যই বাষ্পের মধ্যে হাত পুড়লে হাত বেশি জ্বালা করে গরম জলে হাত পোড়ার তুলনায়। পরবর্তী প্রশ্ন প্রশ্ন সংখ্যা 16, আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশন নাম্বার বিতে রয়েছে অনুপ্রস্থ তরঙ্গ, অপশন নাম্বার সিতে রয়েছে উপরিউক্ত দুটোই, আর অপশন নাম্বার ডিতে রয়েছে কোনোটিই নয়। তো আলোক কী ধরনের তরঙ্গ? এর সঠিক উত্তর হয়ে যাবে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। যদি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ বলা হয় তাহলে বলবো শব্দ তরঙ্গ, কারণ শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 17, প্রশ্ন 17তে কী রয়েছে? আলোর বিকিরণের প্রকৃতি কেমন হয়? 4টি অপশন রয়েছে, তরঙ্গের সমান হয়, অপশন নাম্বার বিতে রয়েছে আলোর যে কণা সেই কণার সমান হয়, অপশন নাম্বার সিতে রয়েছে তরঙ্গ এবং কণা দুটোই সমান হয়, আর অপশন নাম্বার ডিতে রয়েছে তরঙ্গ এবং কণা কারোরই সমান নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? আলোর বিকিরণের প্রকৃতি কেমন হয়? অপশন নাম্বার সি, তরঙ্গ এবং কণা দুটোরই সমান হয়। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 18, সূর্যগ্রহণ হয়, 4টি অপশন রয়েছে, অ্যাকচুয়ালি বলতে চাওয়া হচ্ছে সূর্যগ্রহণ কখন হয়? যখন চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে, অপশন নাম্বার এ। অপশন নাম্বার বিতে কী রয়েছে? অপশন নাম্বার বিতে রয়েছে যখন সূর্য চাঁদ পৃথিবীর মাঝখানে চলে আসে, অপশন সিতে কী রয়েছে? যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখানে চলে আসে, আর অপশন নাম্বার ডিতে রয়েছে সূর্য চাঁদ এবং পৃথিবী যখন একই সরলরেখায় থাকে না। তো সূর্যগ্রহণ কখন হয়? এর সঠিক উত্তর কী হয়ে যাবে? যখন চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসে তখন সূর্যগ্রহণ হয়। কারণ চাঁদ যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে তখন পৃথিবীতে সূর্য থেকে আর আলো পৌঁছাতে পারে না চাঁদের কারণে, অর্থাৎ চাঁদ আলোটাকে ঢাকা দিয়ে দেয়, সূর্যের আলোটাকে চাঁদ গাইড করে দেয়, যার জন্য কী হয়? গার্ড করে দেয়, যার জন্য কী হয়? পৃথিবীতে সূর্যের আলো এসে পৌঁছায় না, তখন আমরা সূর্যগ্রহণ দেখতে পাই। পরবর্তী প্রশ্ন প্রশ্ন সংখ্যা 19, চন্দ্রগ্রহণ কখন হয়? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে অমাবস্যার দিনে, অপশন নাম্বার বিতে রয়েছে পূর্ণিমার দিনে, অপশন নাম্বার সিতে রয়েছে অর্ধচন্দ্রের দিনে, আর অপশন নাম্বার ডিতে রয়েছে অমাবস্যা পূর্ণিমার দুটি দিনেই। তো চন্দ্রগ্রহণ কখন হয়? চন্দ্রগ্রহণ অপশন নাম্বার বি, পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ হয়। পরবর্তী প্রশ্ন, মাধ্যমের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আলোর গতির কী পরিবর্তন হয়? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে আলোর গতি বেড়ে যায়, অপশন নাম্বার বিতে রয়েছে আলো কমে যায়, অপশন নাম্বার সিতে রয়েছে আলোর গতি একই রকম থাকে, আর অপশন নাম্বার ডিতে রয়েছে আলোর গতি হঠাৎ কমে যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো আসছে সেই মাধ্যমের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে আলোর গতিও কী হয়ে যাবে? আলোর গতিও বেড়ে যাবে।
অর্থাৎ অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 21, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় কখন? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে আলো হিরে থেকে কাছে আসে যখন তখন। অপশন নাম্বার বিতে রয়েছে জল থেকে কাছে আসে যখন তখন। অপশন নাম্বার সিতে রয়েছে বায়ু থেকে জলে আসে যখন তখন। আর অপশন নাম্বার ডিতে রয়েছে বায়ু থেকে কাছে আসে যখন তখন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়েছে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন হয়? এই 4টি অপশনের মধ্যে যখন আলো হিরে থেকে কাচ মাধ্যমে এসে পড়ে তখন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 22, কি বলেছে? মরুভূমির মরীচিকা কিসের উদাহরণ? 4টি অপশন রয়েছে। প্রতিফলন, অপশন নাম্বার এ বা এ অপশন। বি অপশানে কী রয়েছে? প্রতিসরণ। সি অপশানে কী রয়েছে? প্রতিফলন এবং প্রতিসরণ দুটোই। আর ডি অপশানে রয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর সবার জানা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই মরুভূমির মরীচিকার সৃষ্টি হয়। অর্থাৎ পথিক মরুভূমিতে দূর থেকে জল আছে বলে মনে করে, কিন্তু কাছে গিয়ে দেখে কোনো জল নেই। 23 নম্বর প্রশ্ন, কোন ধর্মের জন্য জলের বালতিতে ডোবানো লাঠিকে বাঁকা দেখায়? অর্থাৎ জলের বালতিতে ডোবানো লাঠিকে আলোর কোন ধর্মের জন্য বাঁকা বলে মনে হয়? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে প্রতিসরণ, অপশন নাম্বার বিতে রয়েছে প্রতিফলন, অপশন নাম্বার সিতে রয়েছে নিউটনের গতিসূত্র, আর অপশন নাম্বার ডিতে রয়েছে বিকিরণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলোকের প্রতিসরণ, অর্থাৎ অপশন নাম্বার এ। আলোকের প্রতিসরণ ধর্মের জন্যই বালতিতে ডোবানো লাঠিকে বাঁকা বলে মনে হয়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 24, এন্ডোস্কোপিতে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? এন্ডোস্কোপি অর্থাৎ গলার যে ছবি করা হয়, সেই ছবি করার ক্ষেত্রে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে প্রতিফলন, অপশন নাম্বার বিতে রয়েছে প্রতিসরণ, অপশন নাম্বার সিতে রয়েছে ব্যতিচার, আর অপশন নাম্বার ডিতে রয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এন্ডোস্কোপি করার সময় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগানো হয়, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 25, রামধনু সৃষ্টির কারণ কি? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে প্রতিফলন, অপশন নাম্বার বিতে রয়েছে প্রতিসরণ, অপশন নাম্বার সিতে রয়েছে প্রতিফলন ও প্রতিসরণ, আর অপশন নাম্বার ডিতে রয়েছে ব্যতিচার। তো রামধনু সৃষ্টির জন্য প্রতিফলন এবং প্রতিসরণ উভয়ই দায়ী, অর্থাৎ অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন সংখ্যা 26, বিপদ সংকেতের জন্য সর্বদা লাল রং ব্যবহার করা হয় কেন? বিপদ সংকেতের জন্য সর্বদা লাল রং কেন ব্যবহার করা হয়ে থাকে? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে লাল রঙের বিচ্ছুরণ সবচেয়ে কম হয়, অপশন নাম্বার বিতে রয়েছে লাল রং চোখের জন্য আরামদায়ক হয়, অপশন নাম্বার সিতে রয়েছে লাল রঙের রাসায়নিক প্রভাব সবচেয়ে কম, আর অপশন নাম্বার ডিতে রয়েছে হাওয়া দ্বারা লাল রঙের শোষণ সবচেয়ে কম হয়। তো বিপদ সংকেত হিসেবে লাল রং ব্যবহার করার কারণ কি? অপশন নাম্বার এ, লাল রঙের বিচ্ছুরণ সবচেয়ে কম হয়, সেই জন্য লাল রং সবচেয়ে বেশি দূর ট্রাভেল করতে পারে, অর্থাৎ অনেক দূর থেকে লাল রঙকে আমরা সহজেই দেখতে পারি, সেই জন্য লাল রঙকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, এর বিচ্ছুরণ কম হওয়ার কারণে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 27, সমুদ্র নীল দেখায় কেন? 4টে অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে অধিক গভীরতার কারণে, অপশন নাম্বার বিতে রয়েছে আকাশের প্রতিফলন এবং জলের কণা দ্বারা আলোর বিচ্ছুরণের কারণে, অপশন নাম্বার সিতে রয়েছে জলের নীল রঙের কারণে, আর অপশন নাম্বার ডিতে রয়েছে এদের কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? সমুদ্রকে নীল দেখানোর কারণ কি? প্রথমত আকাশের প্রতিফলন এবং দ্বিতীয়ত জলের কণা দ্বারা আলোর বিচ্ছুরণ, এই দুটো কারণের জন্যই হয় সমুদ্রের জল নীল আমাদের কাছে মনে হয়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 28, অস্ত যাওয়ার সময় সূর্যকে লাল কেন দেখায়? যখন সূর্য অস্ত যায় এবং আবার সূর্য যখন ওঠে তখনও সূর্যকে লাল দেখায়, ঠিক একই কারণে। তো 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এ প্রতিফলনের কারণে, অপশন নাম্বার বি প্রতিসরণের কারণে, অপশন নাম্বার সি বিচ্ছুরণের কারণে, আর অপশন নাম্বার ডি এদের কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অস্তগামী সূর্য অথবা উদিত সূর্যকে লাল দেখানোর কারণ কি? অপশন নাম্বার সি আলোর বিচ্ছুরণের কারণে। 29 নম্বর প্রশ্ন, মোটর গাড়িতে পিছনের দৃশ্য দেখার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়ে থাকে? মোটর গাড়িতে যে দর্পণটি ব্যবহৃত হয় পিছনের দৃশ্য দেখার জন্য, সেই দর্পণটি কী ধরনের দর্পণ? 4টি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে সমতল দর্পণ, অপশন নাম্বার বিতে রয়েছে সমতল উত্তল দর্পণ, অপশন নাম্বার সিতে রয়েছে উত্তল দর্পণ, আর অপশন নাম্বার ডিতে রয়েছে অবতল দর্পণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে
উত্তল দর্পণ, অর্থাৎ উত্তল দর্পণকে মোটর গাড়িতে লাগানো হয়, যে দর্পণের সাহায্যে আমরা পিছনের গাড়িকে দেখতে পাই। আজকের শেষ অর্থাৎ অন্তিম প্রশ্ন, দাড়ি কামানোর সেলুনে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়ে থাকে? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে অবতল দর্পণ, অপশান নাম্বার বিতে রয়েছে সমতল দর্পণ, অপশান নাম্বার সিতে রয়েছে উত্তল দর্পণ, আর অপশান নাম্বার ডিতে রয়েছে এদের কোনোটিই নাই। তো দাড়ি কামানোর দর্পণ কী ধরনের দর্পণ? ঠিক উল্টো, গাড়ির দর্পণের, মোটর গাড়ির দর্পণের ঠিক উল্টো হচ্ছে দাড়ি কামানোর দর্পণ, অর্থাৎ অবতল দর্পণ। তো এই ছিল আজকের প্রশ্নোত্তর পর্ব। ভিডিওটি যদি আপনার কাছে প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে একটি লাইক অবশ্যই করবেন, একই সঙ্গে ভিডিওটিকে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে নোটিফিকেশান বাটনটিকে অল করে রাখুন, যাতে পরবর্তীতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।